ভরা যৌবনে আখি কত চাহিয়া নিতে যেন ফাটে না, তুমি কাছে না এলে ভালো লাগে না, হায় তুমি কাছে না এলে ভালো লাগে না। এই ভরা যৌবনে আখি কত চাহিয়া নিতে যেন কাটে না, তুমি কাছে না এলে ভালো লাগে না, হায় তুমি কাছে না এলে ভালো লাগে না।
বলে কি তুমি নাকি খুব সুন্দর বাঁশি বাজাতে পারো। বাজাতে পারি বলেই তো বলে। নে চল চল। ও বাবা, কোথাও লাগনি তো? পিঠে একটু লেগেছে। ও কিছু না, সেরে যাবে। রাহান ভাইয়া, তোমার পিঠে ওটা কিসের দাগ? ও আমার জন্ম থেকেই আছে। সাপ সাপ! আরে ওকে দেখে তুই ভয় পাচ্ছিস? ও তো আমার বন্ধু, ওর সাথে আমি খেলা করি। আয় আয়। কিরে, এতদিন কোথায় ছিলে? চল, তোকে আজ স্কুলে নিয়ে যাবো। এসো এসো দেওয়া, বসো। ওদেরকে স্কুলে দিয়ে এসেছো? জি। আসছে মাসের 3 তারিখ যুবরাজের জন্মদিন, তোমার মনে আছে? কি যে বলেন হুজুর, যুবরাজের জন্মদিন আর আমার মনে থাকবে না? আমি এরই মধ্যে সব বন্দোবস্ত করে ফেলেছি। আচ্ছা, এবার কিন্তু খুব জাঁকজমক করে যুবরাজের জন্মোৎসব পালন করব। হ্যাঁ তাই যেন করো, আমারও অনেক গণ্যমান্য অতিথি আসবেন। না, এই কি বলছেন আপনি? ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। না দেওয়ানজি না, মা রেশমা, জি চাচাজান।
এখান থেকে ফাইলটা বার কর। এই না, তোমাদের এই চারজনকে আমি আমার সমস্ত সম্পত্তির বোর্ড অফ ট্রাস্টি নিযুক্ত করেছি। দেওয়ান, যা বলার এখনই বলতে হবে। দীর্ঘ 14 বছর কেটে গেল, অথচ যুবরাজ ফিরে এলো না। জানি না সে বেঁচে আছে কি না। আমার মন বলছে সে বেঁচে আছে, সে ফিরেও আসবে। জোয়ান, আমার ছেলেকে আমি ভালো করেই চিনি। আমার উপর করে সে চলে গেছে। যার হলেও জমিদার সে রক্ত বইছে তার ধমনীতে। জমিদার বাড়ি কোন এক গোপন জায়গায় এক সুইচ রয়েছে। তারপর সাথে সাথে কলিং বেল বেজে উঠবে, আর বাড়ির প্রত্যেক কক্ষে নীল বাতি জ্বলে উঠবে। লিখেছ? পড়ে শোনাও। প্রথম সংকেত, এই জমিদার বাড়ির কোন জায়গায় একটি সুইচ আছে, তাতে তার সাথে সাথে কলিং বেল বেজে উঠবে, আর বাড়ির প্রত্যেক কক্ষে নীল রঙের বাতি জ্বলে উঠবে। দ্বিতীয় সংকেত, সে কোনো আঘাত পেলে বাবা বলে চিৎকার করে উঠবে। সে কোনো আঘাত পেলে মা না বলে বাবা বলে চিৎকার করে উঠবে। তৃতীয় সংকেত, তার পিঠের উপর একটি দাগ থাকবে, যা তার জন্ম থেকেই ছিল। তৃতীয় সংকেত, তার পিঠের উপর একটা কালো দাগ থাকবে, যা তার জন্ম থেকেই ছিল। চতুর্থ সংকেত, সে বাম হাতে লিখবে। চতুর্থ সংকেত, সে বাম হাতে লিখবে। পঞ্চম, সে হলুদ ফুল পছন্দ করবে। পঞ্চম সংকেত, সে হলুদ ফুল পছন্দ করবে। ষষ্ঠ সংকেত, সে সাপ দেখলে ভয় পাবে না। ষষ্ঠ সংকেত, সাপ দেখলে ভয় পাবে। হ্যাঁ, শোনো দেওয়ান, আমার বড় স্বাদ ছিল আমার সেই রেশমা আমাকে পুত্রবধূ করে ঘরে আনবো। তাই যাওয়ার আগে তোমায় অনুরোধ করে যাচ্ছি, আমার এই স্বাদ তুমি পূর্ণ করো ভাই। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে। তুমি আমায় বাঁচালে ভাই, আমার বুকটা হালকা হলো। আমি এবার একটু ঘুমবো। তোমরা যাও, তোমরা যাও, আমি ঘুমবো। মিসেস পিটার, এর 4টা কপি টাইপ করে ফেলুন। আমাদের প্রত্যেকের কাছে এর একটা করে কপি থাকবে, বুঝলেন? থ্যাংক ইউ। একটা কথা আপনারা শুনে রাখুন, এই ব্যাপার সম্পর্কে কারোর সঙ্গে ঘুণাক্ষরে যেন কোনো আলাপ না হয়। গোপন ব্যাপারটা যেন গোপনই থাকে। আপনাদের আপনাদের চাচাজান যেন কেমন করছেন, শীঘ্রই আসুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জরুরি বিজ্ঞপ্তি। গত 23 এপ্রিল রসুলপুরের জমিদার মীর জাহাঙ্গীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সম্পত্তির বোর্ড অফ ট্রাস্টি গঠন করে গেলেন।
তার উত্তরাধিকারী একমাত্র পুত্র মীর রায়হান চৌধুরী 14 বছর থেকে নিরুদ্দেশ। তিনি যদি ফিরে এসে এই সম্পত্তির দাবি করেন তাহলে তার হাতে এই সম্পত্তি তুলে দেওয়া হবে। আর 6 মাসের মধ্যে যদি কেউ এই সম্পত্তির দাবি না করেন তাহলে ট্রাস্টির এগ্রিমেন্ট অনুসারে সম্পত্তি জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। বিজ্ঞাপন তো রোজই দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ফল তো হচ্ছে না। That's the point. যুবরাজের তো কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। আমরা ফরাটিক বসে সময় নষ্ট করছি, সিম্পল না, পাগল হয়ে যাব। খেয়ালি জমিদার মরে গিয়ে আমাদের মেরে গেছেন। কবে যুবরাজ আসবে, সম্পত্তি বুঝে নেবে। আরে যুবরাজ মরে গেছে না বেঁচে আছে তা ঠিক নেই, আর আমরা এখানে দিনটা ডিউটি দিয়ে মরছি। না, পাগল হয়ে যাব। চুপ করুন। যুবরাজ মেয়েতে থাক না থাক, সে ফিরে আসুক না আসুক, তবু আমাদের ধৈর্য ধরে 1 বছর অপেক্ষা করতেই হবে। বাট আই থিঙ্ক হি মে কাম। আরে রেখে দিন আপনার হি মে কাম। না, ওই পাগল হয়ে যাব। আরে আমি তো পাগল হয়েই আছি। ইউ আর অলরেডি ম্যাড। যুবরাজ এসছে, কি মজা, চলো যাই দেখি। হ্যাঁ চল চল। না, পাগল হয়ে যাব। এসে গেছেন, এসেছেন, যুবরাজ ফিরে এসেছে। চুপ করুন, ভুলে যাবেন না বাড়ির মালিক ফিরে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসুন। মনে করবেন না, আপনাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি প্রস্তুত। আমার সঙ্গে বলুন। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে যাহা বলিব যাহা বলিব সত্য বলিব। সত্য বলিব। আপনার নাম?
মোহাম্মদ মীর রায়হান চৌধুরী। আপনার পিতার নাম? মরহুম। এটা ফিল আপ করে একটা সই করে দিন। মাফ করবেন, আঘাত পাননি তো? না, ও কিছু না। দয়া করে আপনার পিঠের কাপড়টা একটু তুলবেন। হ্যাঁ, কাপড়টা একটু তুলতে হবে। ও এখান থেকে একটা মালা নিয়ে আপনার বাবার ছবিতে পরিয়ে দিন। নিন। এক হলুদ ফুলি তুলে নিয়ে ভালো লাগা। তুই এখানে আছিস? আমাকে চিনতে পারিস? আপনারা তো জানেন সে আমার ছেলেবেলার বন্ধু। এদিকে আয় তোমার। চিনতে পারছো না? আমার বড় মেয়ে রেশমা। রেশমা আমার ছেলেবেলার খেলার সাথে। যা তোমার, যুবরাজকে তার নিজের পক্ষে নিয়ে যা। কি মেজাজির চা, রাজা ছেলে রাজার মতোই হাসছে। Yes, Sundar, you are perfectly right. He looks pinkly. Yes, darling.
আপনারা হাসছেন? আপনি বোধহয় কোনো যাত্রাবাটির জোকার? না না, সার্কাস পার্টির ক্লাউন। আপনারা কারা? আমরা আপনার ঠাকুরের মেয়ে। ননসেন্স। মুখ সামলে কথা বলবেন। জানেন আমি কে? না বললে জানবো কি করে? আমি যুবরাজ, এই তল্লাটের জমিদার মীর জাহান চৌধুরীর একমাত্র পুত্র। তাই নাকি? আচ্ছা, যুবরাজ মীর রায়হান চৌধুরী। শুনেছিস? এনে যুবরাজ। লোফার, ইডিয়েট। আমি ইডিয়েট না আপনি ইডিয়েট? আমি লোফার, আপনি লোফার। আপনি তো লোফার, আপনি তো ইডিয়েট, আপনি তো গাধা, আপনি তো ছাগল। অনামিকা, মধুমিতা, অনামিকা, মধুমিতা, নামটি বলো না। ঢলো ঢলো ওই অঙ্গে তোমার রূপ যে ধরে না। ও অনামিকা, ও মধুমিতা, ডম ডম ডিগা ডিগা মৌসুম দিগা দিগা দেখো না। ইয়া অনামিকা, মধুমিতা, অনামিকা, মধুমিতা, নামটি বলো না। লাল লাল গোলাপিয়া ধরে, আহা কত মাধুরী ঝরে ঝরে। ওয়ান্ডারফুল, মায়াবতী চপলা হরিণী, এত রূপে হইও না গরবিনী। তার চেয়ে কাছে এসে চুপি চুপি ভালোবেসে আমায় ডাকো না। অনামিকা, মধুমিতা, অনামিকা, মধুমিতা, নামটি বলো না। কুম কুম শরাবে নয়নে, দিও না খামাখা জ্বালা মনে। ওয়ান্ডারফুল, সুরত তোমার মতো সুন্দর না, সমতেরি মানুষ আমি মন্দ না। ঢেউ তুলে অঙ্গেতে আর মেঝে রঙ্গেতে দূরে থেকো না। অনামিকা, মধুমিতা, অনামিকা, মধুমিতা, নামটি বলো না। ঢলো ঢলো ওই অঙ্গে তোমার রূপ যে ধরে না। ও অনামিকা, ও মধুমিতা,
डम डम डिगा डिगा मौसम भिगा भिगा छे देखो ना अनामिका मधुमिका अनामिका मधुमिका नाम की बोलो ना ढलो ढलो ओई अंगे तुम्हारे रूप जे धरे ना ओ अनामिका ओ मधुमिका পারবেন না চাচা, আমি আপনাকে ছাড়বই না। আমি জমিদারের কি বুঝি, সব তো আপনাকেই দেখতে হবে। তাছাড়াও আপনারা যে যেখানে আছেন তেমনি থাকবেন। প্লিজ রিটায়ার হোক, হিংসের মতোই কথা বলে। হ্যাঁ, আর একটা কথা, তোমার বাবার মৃত্যু সজ্জায় আমি তাকে কথা দিয়েছিলাম রেশমাকে আমি তোমার হাতে তুলে দেব। তাই চাচা যান, আপনি যে বলবেন তাই হবে। তাছাড়া আমার আব্বাজান যা বলে গেছেন আমি তার অন্যথা করতে পারি না। জীবনে তাকে আমি কোনো সুখী দিতে পারিনি। নিছক জেদ আর অভিমানের বসে তার কাছ থেকে দূরে সরে চলেছি। বেঁচে থাকতে তাকে তো কোনো সুখী দিতে পারিনি। তার পবিত্র আত্মাকে আর দুঃখ দিতে চাই। সরি প্লিজ, ইউ আর হার্ট। নো নো, দ্যাটস অলরাইট। মিসেস ফিগার, একে একে দলিলগুলোতে যুবরাজের সই দিন। Yes, darling. Yes, Prince, here it is. পাগল হয়ে যাব। যুবরাজ নাম্বার 2 আবার করতে গেল রে বাবা। Good afternoon, ladies and gentlemen. Afternoon. আপনি? আমি মরহুম জমিদার মীর জাহান চৌধুরীর একমাত্র পুত্র যুবরাজ মোহাম্মদ মীর রায়হান চৌধুরী। তুমি থামো। সব কিছু বোঝা যাবে। হ্যাঁ, আপনি বসুন। রেশমা, ইন্টারভিউ নাও। আমার সঙ্গে বলুন।
আমি শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব। বলুন। আমি শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব। এই ফর্মটা ফিল আপ করে একটা সই করে দিন। ধন্যবাদ। আপনার কাপড়টা একটু খুলুন। সরি সরি, আপনার পিঠের কাপড়টা একটু তুলুন। সরি সরি জেন্টস, এটা একটা পরীক্ষা। এখান থেকে একটা মালা নিয়ে আপনার বাবার ছবিতে পরিয়ে দিন। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে দোয়া করো যেন আমি তোমার মহান দায়িত্ব পালন করতে পারি। না হয়ে যাব। আমার বন্ধু, ছোটবেলার সাথী, এর সঙ্গে আমি কত খেলা করেছি। মিথ্যা কথা, উনি সেই কোথাও থেকে আমার হ্যাবিটের কথা জেনে এসছেন। জওয়ান চাচা, এ লোকটা কে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে? একটা কথা বলেছি কি তোমার জীব আমি টেনে ছেড়ে দেবো। আমার বাড়িতে দাঁড়িয়ে এটা তার বাড়ি এখনো ফায়সলা হয়নি। হ্যাঁ, সেও পরীক্ষায় পাস করেছে। কে আসল কে নকল এর মীমাংসা না হওয়া পর্যন্ত কারো কোনো দাবি গ্রাহ্য করা হবে না। বাড়িতে থাকবে যে পর্যন্ত আমরা স্থির সিদ্ধান্তে পৌঁছতে না পারি
এই আসল এই নকল। এই তো দেখছি মহা সমস্যা। এদের মধ্যে কে আসল কে নকল? ইয়েস দেওয়ানজি, ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড হয়ে যাবে। সত্যি এই কটা বছরের ব্যবধানে তুমি কত বদলে গেছো। তোমাকে তুমি করে বলছিল, রাগ করছো না তো? আমি কিন্তু ছোটবেলায় তোমাকে তুই করে বলতাম। কি মনে নেই? জি আছে। সেম টু ইউ মিস্টার। দেবো নাকি একটা ঘুষি মেরে ওর চেহারাটা পাল্টে? ও কি, আপনি আসুন আমার সঙ্গে। আপনার বেডরুম। Oh, it's really beautiful. হ্যাঁ, কোনো কিছু দরকার হলে কলিং বেল টিপবেন, বেয়ারা এসে হাজির হবে। কিন্তু যা বললাম আশা করি মনে থাকবে, আমরা পরস্পরকে তুমি করেই ডাক। সে অধিকার আপনি এখনো পাননি। আগে স্থির হোক কে আসল কে নকল। খুদা হাফেজ। বাড়ি থেকে গেল একজন যুবরাজ, এসে হাজির হয়েছেন দুজন। এখন আমি কাকে সম্পত্তি বুঝিয়ে দেবো? দ্যাটস দি প্রবলেম। কি কি আইডিয়া? সম্পত্তিটা মানে সম্পত্তিটা দুজনের মাঝে সমান করে ভাগ করে দিলেই তো লেদার চুকে যায়। আব্বাজান। কি মা? আপনারা খুব সমস্যায় পড়েছেন তাই না? আমি এর সমাধান করতে পারি। তুই সমাধান করতে পারিস? হ্যাঁ, এখনো বাকি রয়ে গেছে যা আপনারা কেউ জানেন না। হ্যাঁ আব্বাজান, তুমি তো জানো আব্বাজান, ছোটবেলার যুবরাজ বাঁশির সুর শুনলে পাগলের মতো ছুটে যেত, আর সে বাঁশি নিজে না বাজানো পর্যন্ত সে শান্তি পেত না। তাই আমি এই দুটো বাঁশি এনেছি, গোপনে দুজনে ঘরে রেখে আসবো। যে বাঁশি বাজাবে সেই হবে আসল যুবরাজ। তুমি ঠিক বলেছ। সুন্দর আলী, রেশমা, তাহলে তাই কর মা, যা শিগগির যা। যেভাবে শিখিয়ে দিয়েছি আপনাকে তো আমি বলেছি আপনি আমাকে তুমি করে বলবেন। কই, তুমি তো আমাকে তুমি বলো না। আমার লজ্জা করেছে। কে? আমি লাইলা। আপা আপনাকে ডাকছে। কে কি ডাকছে? আপা। আপা? আপা কোথায়? আপা ছাতে। ছাতে? ছাতে কি আছে? ছাতে কে নেই, আপা একা। একা? আপাকে ডাকছে? হ্যাঁ।
রেশমা, 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 ছাদে যাওয়ার চিন্তা করবে। এদিকে ঘুরে সোজা উপরে উঠে যায়। Thank you. Thank you. I will take you one of my little sister. Yahoo! শোনো, রেশমা। একটু ভালো লাগে রেশমা। তোমার আব্বা ওই লোপারটাকে খামাখা পাত্তা দিচ্ছে। ওকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া উচিত ছিল। ও তো চেহারা দেখলে বোঝা যায় যে ও একটা চিট। হ্যাঁ, ওকে আমার এই যা কি লজ্জা, ও দেখে ফেলেছে। আমি যাই। কি খবর? বাসে গিয়ে এসেছি। জি, ঠিক আছে। এবার দেখা যাক কে বাঁশি বাজায়। মিস্টার সুন্দর আলী, হ্যাভ পেশেন্স। ধরুন, জানেন না কথায় বলে সবুরে মেওয়া ফলে? মা রেশমা জি, যুবরাজ তো তোমার ছোটবেলা সাথী। তোমার কি মনে হয় যে আসল যুবরাজকে? আমার তো মনে হয় 2 নম্বর যুবরাজই আসল। যেভাবে সে আমার স্মৃতির কথা বলল তাতে। কিন্তু মা, এতে তো সমস্যার সমাধান হচ্ছে না। দুজনেই তো পরীক্ষায় পাস করেছে। চলুন দেখি কে বাকি বাজাচ্ছে। Yes, let us move. Now it is clear like a crystal who is the real king. এই মুহূর্তে ফয়সালা হয়ে গেল আসল যুবরাজ কে। না, আমি এর এক মুহূর্তে তৈরি করতে চাই না। ওই লোহার দিকটাকে এক্ষুনি তাড়াতে হবে।
সেই সুর বাজাচ্ছে যা আমি ছোটবেলায় শুনেছিলাম। হ্যাঁ, সেই তো, সমস্যার কোনো সমাধান হবে না। আচ্ছা, আপনার কাছ থেকে যা শুনলাম তাতে তো মনে হচ্ছে রূপকথা। ইট ইজ এ ফ্যান্টাসি। না দারোগা সাহেব, এটা ফ্যান্টাসি নয়, ইটস এ ফ্যাক্ট। এবং এই দুজনের মধ্যে কে আসল কে নকল তা প্রমাণ করার জন্য আমি আপনাদের সাহায্য চাচ্ছি। কিন্তু ঘটনা যে বললেন তাতে আমার মনে হচ্ছে এর উপরে আইনের কোনো হাত চলবে না। তবে হ্যাঁ, আপনি যদি ওদের বিরুদ্ধে কোনো জাল জুয়ির অভিযোগ আনতে পারেন তাহলে আমি ওদের দুজনকে গ্রেফতার করে হাজতে করে রাখতে পারি। না না, তাতে জমিদার বাড়ির সুনাম নষ্ট হবে। তাছাড়া দুজনের একজন তো নির্দোষ। আসল যুবরাজ বিনা দোষী শাস্তি পাবে, তা কি করে হয়? তাহলে আমাদের আর কি করার আছে বলুন? না, আমাকে হতাশ করবেন না, একটা কিছু আপনাকে করতেই হবে। ঠিক আছে, কাগজপত্রগুলো রেখে যান, দেখি চেষ্টা করে কি করতে পারি। আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আই ডোন্ট, আমি বাসি না। আচ্ছা, রেশমা, তোমার কাছ থেকে এরকম নোংরা ব্যবহার আমি আশা করিনি। কোথাও একটা চিট লোপারের সঙ্গে তুমি লাগানো করে বেড়াচ্ছ। চুপ করুন, আপনি ভুলে যাবেন না মিস্টার, এ কথা বলার অধিকার আপনি এখনো পাননি। চিট। বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। নিজের অধিকার কি করে আদায় করে নিতে হয় তা আমার জানা আছে। চলো। হাত ছাড়ুন। এই মিস্টার, হাত ছেড়ে দেন বলছি। এমন করে কোনো ভদ্রলোক কোনো ভদ্রমহিলা হাত চেপে ধরে না। Shut up. Then take it back, bloody. থামুন থামুন, যুবরাজ হয়ে আপনার গুন্ডা বদমাশের মতো মারামারি করছেন না, পাগল হয়ে যাব। আপনারা যুবরাজ না কি? কে যুবরাজ? আপনি কে? না আপনি না, আপনার দুজনে। কি মুশকিলে পড়লাম রে বাবা, না পাগল হয়ে যাব। চলুন মিসেস মা, আমরা এখান থেকে কেটে পড়ি। না, পাগল হয়ে যাব। চলুন চলুন। সুন্দরালী ঠিকই বলেছে, পাগল হওয়া ছাড়া আর কোনো গতি নেই। আব্বাজান,
কি না? আগামীকাল নায়লার জন্মদিন। কিন্তু এই অবস্থায় জন্মদিন পালন করবি কি করে? বাইরের লোকজনের কাছে এভাবে যুবরাজদের পরিচিতি দেওয়া যাবে না। এতে যে এবারের সুনাম নষ্ট হবে। আব্বাজান, প্রতি বছর এই উৎসব পালন করি, এবার যদি না করি তাহলে নায়লা মনে খুব দুঃখ পাবে। ও ছেলে মানুষ, ও তো আর এত সব বুঝবে না। ভাবনায় ফেললি। ঠিক আছে, কর। তবে এবারে বাইরের কাউকে নিমন্ত্রণ করা যাবে না। আমার কাছে বলতো না, আমার কাছে বলতো কেন? কারণ জমিদার বাড়ির মেয়ে একটা লোফার চিটের পাশে বসতে পারে না। হ্যাঁ মিস্টার, আপনাকে অনেক সহ্য করেছি, আর নয়। আমি ওকে প্রথম দেখেছি, ও আমার পাশে বসবে না, আমার কাছে বসবে। ও আমার পাশে বসবে, হাত ছেড়ে যাবে। হাত ছেড়ে দেওয়ার ভালো হবে না বলছি। অবশ্যই আপনি ছেড়ে দেন হাত, বুঝলি? এক ভদ্র মহিলা আসছেন, দেখা করতে চান। ভদ্র মহিলা? জি, এই বাড়িতে নাকি ওনার ভাই থাকেন, ভাই সঙ্গে দেখা করতে চান। ভাই থাকেন, নিয়ে আসবো? ঠিক আছে, একটু পরে ওনাকে এখানে এসো। যুবরাজ, আপনারা তাড়াতাড়ি উপরে চলে যান, যার যার কাপড় টাপড় বদলে আসুন। আপনারা আপনি বসুন। ভাইয়া, কি ব্যাপার ভাইয়া, তুমি অমন করে তাকিয়ে আছো কেন? তুমি যে কাজের জন্য এসেছিলে তার কি করলে? কিছুই তো খবর দিলে না। আর আমি ওদিকে অপেক্ষা করে করে বিরক্ত হয়ে গেছি, তাই তো চলে এলাম। তুমি এখানে কি করছো? দেখুন, আপনি ভুল করছেন। আমি আপনার ভাই নই। আপনার ভাই হয়তো দেখতে আমার মতো হবে, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি এবার আসুন। ভাইয়া, না,
যাব। তাই তো বলি, যুবরাজের তো কোনো বোন ছিল না। সুন্দরানী, চুপ করুন। এখনই প্রমাণ হয়ে যাবে কে আসল কে নকল। দেখুন, এ নিশ্চয়ই কোনো চক্রান্ত। একে আমার ভোগ সাজিয়ে পাঠানো হয়েছে। কি বললে ভাইয়া? আমি আমি তোমার সাজানো বোন? ও বুঝেছি, এই ধন সম্পত্তি লোভে তুমি নকল যুবরাজ ছেড়েছ। এতদিন শুধু শুনেছিলাম টাকা পয়সা ধন সম্পত্তির লোভে মানুষ নিজের রক্তের সম্পর্ককে ভুলে যায়, কিন্তু আজ আজ আমি নিজের চোখে দেখে গেলাম। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এখন থেকে আমি মনে করব আমার কোনো ভাই নেই। আর তুমিও মনে করো সাবিনা বলে তোমার কোনো দিন কোনো বোন ছিল না। না না, ছিল না। সে মরে গেছে, সে মরে গেছে। আপনাকে বলছে আমি আগেই বলেছিলাম না যে একটা চিট। ওই মেয়ে যদি ওর বোন না হতো তাহলে এমনি করে ছুটে আসতো। হ্যাঁ হ্যাঁ, ও আমার বোন, আমার আপন বোন। আমি যুবরাজ নই, আমি নকল। তাহলে কিন্তু আপনারা শুনে রাখুন, আপনাদের ধন দৌলতের লোভে আমি যুবরাজ সেজে আসিনি। যে উদ্দেশ্যে আমি যুবরাজ সেজেছিলাম তা আপনাদেরই উপকারের জন্য। তাছাড়া আমি শুধু নকল যুবরাজ নই, আপনাদের সামনে যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেও নকল যুবরাজ। অনেক নাটক করেছো, আর নয়। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। উচিত ছিল তোমাকে পুলিশে দেওয়া, কিন্তু এই বাড়ির দুর্নামের কথা ভেবে তোমাকে রেহাই দেওয়া গেল। কিন্তু কোনো কথা নয়, যাও। না, ও নামে ওকে ডেকো না। রায়হান নয়, ও একটা চিট, লোফার, ধোঁকাবাজ। বাবা মা মরা, তুই আমার একমাত্র বোন। তোর মুখে হাসি ফোটানোর জন্য যদি আমার জীবনও বিপন্ন হয় তবু আমি পিছপা হব না, চাই না ভাইয়া। তুই যাকে ভালোবাসিস তাকে আমি যেভাবে পারি খুঁজে এনে তোর হাতে তুলে দেব। এই বিশ্বাসটুকু রাখিস বোন। ভাইয়া, হ্যাঁ, তোর রায়হান তোর কাছে ফিরে আসবে। আসল সোনা। এই হল সোনার অলঙ্কার, যা যুগ যুগ ধরে তোমার বংশের ঐতিহ্য ধারণ করে আছে। এই হল লক্ষ টাকার মণিহার, যা অনেক জমিদারের ইচ্ছার বস্তু ছিল। এই হলো তোমার নগদ 52 লক্ষ টাকা। অচক্ষে সব দেখলে। এইবার চলো, কাগজপত্রে আইনসম্মত ভাবে তোমার সব বুঝিয়ে দিই।
মিসেস পিটার, একে একে সব দলিলগুলোতে যুবরাজের সই দিন। থ্যাংক ইউ। আবার ঘন্টা, মানে আবার যুবরাজ? না, পাগল হয়ে যাব। আপনি এবার সত্যি বলতে পাগল হয়ে যাবো না। যুবরাজ নাম্বার 3। দীর্ঘ 14 বছর পর আমি এই বাড়িতে ফিরে এসেছি। দিওয়ান চাচা, প্লিজ দিস ননসেন্স। যার কথা বলার ভদ্রতা জ্ঞান নেই, মেক হিম আউট ফ্রম হিয়ার জাস্ট নাও। Let us see who ousts whom. কে কাকে বের করে দেওয়া যায়? এই যে গুন্ডা, হ্যাঁ, রীতিমতো গুন্ডা। দিওয়ান চাচা, এই বাড়িতে তো আগে কখনো গুন্ডা বদমাশা আড্ডা ছিল না। দেখি আপনি এখন চুপ করে বসে আছেন। বের করুন, বের করুন এক্ষুনি। বের করাচ্ছি। আমি তোমাকে বলছি, ওকে ছেড়ে দাও। আপনি বসুন। কিন্তু তাদের লাভটা কি? রাগের জন্য পাঠ করেছিল। হ্যাঁ, তা করেছিল। তাই তো অবশেষে তাকে ধরা পড়তে হলো। রেশমা, যা পরীক্ষা নাও। সত্য বলিব, কিন্তু ব্যাপার, আপনাকে কতগুলো পরীক্ষা করা হবে। কি হলো? সবাইকে পড়ে শুনিয়ে দিন। হ্যাঁ, আমার পিছে একটা কালো দাগ আছে। আমি হলুদ ফুল পছন্দ করি। আমি বাঁশি বাজাতে খুব ভালোবাসি। আমি ব্যথা পেলে, আঘাত পেলে আগে জানলে আমি নিজেই যুবরাজ সেজে আসলাম। সুন্দর আলী, আপনি থাকবেন। Don't cry, my son. Don't cry. My auntie, how shall I live without my father? My auntie. দিলাম চাচা। কেঁদে আর কি হবে বাবা? যা হবার তা তো হয়েই গেছে। জমিদার সাহেব বেঁচে থাকতে যদি তুমি ফিরে আসতে, তাহলে কত খুশি না হতেন তিনি। কিন্তু কিন্তু আমি তোকে কি করে ভুলে থাকবো? দেয়াল চাচা, আমি কি করে ভুলে থাকবো? সময় সবই ভুলিয়ে দেয় বাবা, সময় সব ভুলিয়ে দেয়। যাও, এবার তুমি বিশ্রাম করো। রেশমা, যুবরাজকে তার কক্ষে নিয়ে যাও। চলুন। Devanji, he seems to be the real thing. Shut up, you fool! You all are cracks! যুবরাজ, থামুন দেওয়ানজি। এটা ছেলে খেলা নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে জমিদার বাড়ির মান, মর্যাদা, সম্ভ্রম। যাকে তাকে যখন তখন ধরে এনে আপনি এই বাড়িতে যুবরাজের মর্যাদায় থাকতে দেবেন,
সে আমি সহ্য করবো না। আই থিঙ্ক দে ক্যান নট টলারেট ইট। আমি এবারে যুবরাজ, এবারে মান মর্যাদা রক্ষা করবার দায়িত্ব আমার। আপনারা যদি সে দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারেন আমার উপরে ছেড়ে দিন। যুবরাজ, তুমি উত্তেজিত হয়ে পড়েছ। যে এখন এলো সে নকল প্রমাণিত না হওয়া পর্যন্ত তোমার কোনো দাবি গ্রাহ্য করা হবে না। ইনটলারেবল, অসহ্য। অলরাইট, সমস্ত দায়িত্ব আপনারা আমার উপর ছেড়ে দিন। আমি প্রমাণ করে দেবো কে আসল আর কে নকল। না, তা হয় না। কেন হয় না? কারণ জমিদার সাহেব সে দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিয়ে গেছেন, এবং যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়, আসল যুবরাজের সঠিক প্রমাণ আমরা না পাই, সেই দায়িত্ব আমাদের হাতেই থাকবে। হ্যাঁ, ভেতরে এসো। আমি ভাবতে পারিনি নকল যুবরাজ সেজে জমিদার বাড়ির সম্পত্তি ফাঁকাতে না পেরে এসেছ। রাত্রির অন্ধকারে আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে। জালিয়া ধোঁকাবাজ। আমি তোমার মুখ দেখতে চাই না, বেরিয়ে যাও। রেশমা, তোমার যা ইচ্ছে তুমি বলো, কিন্তু আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। যাসনি রেশমা? তবে কেন এসেছিলে? একটা সৎ উদ্দেশ্য। মনে সে কথাই তো তোমায় বলতে চাই। আজ বাড়ির যুবরাজ অভিমান করে গৃহস্থ এক অজ্ঞাত পল্লীতে সে তার পরিচয় গোপন করে মহিলার কাছে মানুষ হয়। সেই গায়ে আমার ছোট বোন সেখানে বেড়াতে গিয়ে তার সাথে পরিচয় হয়। জীবনের সমস্ত গোপন কথা লেখা আছে, সেজন্য এটা যত্ন করে রাখে। যুবরাজ চলে আসার 1 মাস গত হয়ে যাওয়ার পরও যখন আমার বোন তার কোনো সংবাদ পেল না, তখন সে ছুটে এলো শহরে আমার কাছে। সবকিছু খুলে বলল আমাকে। তার ডায়েরি পড়ে আমি জানতে পারলাম তার সমস্ত গোপন সংকেত। হঠাৎ আমার মনে হলো এমনও তো হতে পারে সে এখানে এসে ধন দৌলতের চাকচিকে আমার বোনকে ভুলে গেছে। সেই খোঁজ নিতে এখানে আসি। এসে দেখি অন্য এক লোক যুবরাজ সেজে বসে আছে। বলো কি? হ্যাঁ রেশমা, আসল যুবরাজ নয়। তাই তো এই সম্পত্তি বাঁচানোর জন্য আমাকে যুবরাজ শাস্তি হয়েছে। যুবরাজ শাস্তি আমাকে কম কষ্ট করতে হয়নি, বেশ সময় নিয়েছে সবকিছু মক্স করতে। তোমার আমি ভুল বুঝেছি, আমায় ক্ষমা করো রায়হান। রায়হান নয়, সেলিম। সেলিম। আচ্ছা, প্রথম যুবরাজ তাহলে কি করে গোপন সংকেতগুলো জানলো? সেটাই তো হচ্ছে রহস্য। রায়হান ফিরে না আসা পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। রায়হান এসে গেছে। রায়হান এসে গেছে? কবে? কোথায়? পাশের ঘরে ঘুমোচ্ছে। পাশের ঘরে ঘুমোচ্ছে। তোমার 3 নম্বর যুবরাজ আসল যুবরাজ নয়। তাহলে তা আমি জানি না। এই হচ্ছে আসল যুবরাজের ছবি।
কিন্তু আপনি? উনি না হলে আজ আপনি প্রাণ হারাতেন। তা আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ মিস্টার, থ্যাংক ইউ। কিন্তু আপনার পরিচয়? ওসব পরে হবে, উনি আমাদের নিজের লোকই। ও আই সি। কিন্তু আপনি শোয়ার আগে দরজা জানলা ভালো করে বন্ধ করে শুবেন। যান, আপনি ক্লান্ত। ও ইয়েস। এখন তো বুঝতে পারলে রহস্যের মেঘনাথকে। এ হচ্ছে আমার ঠিকানা। রেশমা, এই জমিদার বাড়ি এক ভয়ানক ষড়যন্ত্রের জালে ঘেরাও হয়ে গেছে, আর তার নায়ক হচ্ছে তোমাদের ওই যুবরাজ নাম্বার 1। হ্যাঁ, ছলে কৌশলে যে করে হোক তোমাকে একটা খবর বের করতেই হবে। 1 নম্বর যুবরাজের পেছনে কি শক্তি কাজ করবে? কিন্তু আমি। হ্যাঁ, তুমি পারি, কারণ তোমার প্রতি তার দুর্বলতা আছে। যুবরাজ, আমার কিন্তু ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? আমার মনে হয় 3 নম্বর যুবরাজের আসার পিছনে 2 নম্বর যুবরাজের হাত আছে। ওরা দুজনে মিলে যদি আমাদের কোনো ক্ষতি করে। তুমি হাসছো? ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতি করবার চেষ্টাটুকু যদি করে তো ওদের আমি ভ্যানিশ করে দেব। তুমি একা পারবে? কে বললে আমি একা? আপা, আব্বাজান ডাকছেন। আমি এখন যাই। Wait! Hurry up! Come on! Come on quickly! Follow me! Driver, quick! Hurry up! সর্বনাশ হয়ে গেছে সেলিম। বসো। কি কি হয়েছে? 3 নম্বর যুবরাজকে পাওয়া যাচ্ছে না। যা ভেবেছিলাম তাই হয়েছে। তোমাকে যে একটা খবর নিতে বলেছিলাম তা নিয়েছো? হ্যাঁ, কিছু কথা বের করেছি। আমার মনে হয় 1 নম্বর যুবরাজের পিছনে একটা বিরাট দল আছে। তা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু 3 নম্বর যুবরাজটা কি? আর তারই বা নকল যুবরাজ সেজে আসার কারণ কি? ওই সম্পত্তির লোক। হ্যাঁ, তাই 1 নম্বর যুবরাজ তার পথের কাঁটাকে সরিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, রায়হানের একটা শত্রু কমল। কিন্তু এইসব রহস্যের সমাধান করতে হলে রায়হানকে খুঁজে বের করা একান্ত প্রয়োজন। আল্লাহ জানে সে কোথায় আছে।
আমাকে এভাবে কষ্ট দিস নে ভাইয়া, তার চেয়ে আমাকে একেবারে মেরে ফেল। দোহাই তোর ভাইয়া, মেরে ফেল, মেরে ফেল। মারবো, কিন্তু তার আগে আমার উদ্দেশ্যটা তো হাসিল করতে হবে। বল, আর কাকে কাকে তুই বলেছিস তোর গোপন সংকেতের কথা? তুই ছাড়া আমি আর কাউকে বলিনি ভাইয়া। তাহলে একের পর এক যুবরাজ আসছে কি করে, আর কোথা থেকেই বা তারা জানতে পারলো গোপন সংকেতের কথা? জানি জানি না, আমি কিচ্ছু জানি না ভাইয়া, বিশ্বাস কর তুই, আমি কিচ্ছু জানি না। দিনের পর দিন তুই আমাকে এমন করে আর কষ্ট দিস না ভাইয়া, আমি আর সইতে পারছি না। আমার ধন সম্পত্তি সব তুই নিয়ে যা, নিয়ে আমাকে মুক্তি দে। আমি আর কোনোদিন তোর পথে এসে দাঁড়াবো না, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। তুই আমাকে মুক্তি দে ভাইয়া, তুই আমাকে মুক্তি দে ভাইয়া। মুক্তি? হ্যাঁ, মুক্তি তুই পাবি, একেবারে চিরতরেই মুক্তি পাবি, কিন্তু তার আগে এই একের পর এক যুবরাজ আসার ব্যাপারটা বন্ধ করে নি। তারপর যুবরাজ নম্বর 3 কি এখনো মুখ খুলবে না? কিন্তু মুখ তোমাকে খুলতেই হবে, তোমাকে বলতে হবে তুমি কে, কি তোমার পরিচয়, আর কোত্থেকেই বা তুমি জানতে পেরেছ এই যুবরাজ হওয়ার সংকেত গুলো। তোমাকে আমি 3 দিন সময় দিলাম, 3 দিনের পর যদি সবকিছু ঠিক মতন না বলো, তাহলে তোমার পরিণতিও ওরই মতো হবে। আচ্ছা মিস্টার রায়হান, মতি আপনাকে এত অত্যাচার করছে, অথচ আপনি ওকে ভাই বলে ডাকছেন। ওকে আপনার আপন ভাই? না, তবে সে আপন ভাইয়ের চেয়ে অনেক বেশি ছিল আমার কাছে। এরকম? সে অনেক কথা, যদি আপত্তি না থাকে বলবেন। কি হবে এই হতভাগার কাহিনী শুনে? ছোটবেলায় বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, তারপর এক দয়াশীলা মহিলা আমাকে আশ্রয় দেন, তার কাছে আমি পুত্র স্নেহে মানুষ হই। সেই মহিলারই ছেলে এই মতি ভাই। 23 এপ্রিল রসুলপুরের জমিদার মীর জাহান চৌধুরী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। রায়হান, রায়হান তুই কাঁদছিস বাবা? মা, আমার বাবা, আমার বাবা নেই। তোর বাবা? তোর বাবা কে? এই দেখো মা, গত 23 এপ্রিল রসুলপুরের জমিদার মীর জাহান চৌধুরী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য এক বোর্ড অফ ট্রাস্টি গঠন করে গেছেন। তার উত্তরাধিকারী একমাত্র পুত্র মীর রায়হান চৌধুরী, একমাত্র পুত্র মীর রায়হান চৌধুরী 14 বছর থেকে নিরুদ্দেশ। তিনি যদি ফিরে এসে সম্পত্তির দাবি করেন, তাহলে তার হাতে সম্পত্তি তুলে দেয়া হবে। তুই রসুলপুরের জমিদারের ছেলে, তুই যুবরাজ। হ্যাঁ মা, আমি তোমার কাছে সত্য গোপন করেছিলাম, কিন্তু কেন? যদি তুমি আমাকে আশ্রয় না দিতে, যদি বাবার কাছে ফেরত পাঠাতে, তাই পাগল ছেলে,
অভিমান করে বাড়ি থেকে চলে এসে চিরজীবনের জন্য বাবার স্নেহ থেকে বঞ্চিত হলি। মা, আমি তো বুঝছি না মমতাতে সব ভুলে গিয়েছিলাম, সব ভুলে গিয়েছিলাম মা। এখন তুই চলে দাও, আমি কি করবো মা? কি করবি মানে? সেখানে তুই যাবি কি তোর বিষয় সম্পত্তি সব বুঝে নিবি? না মা, এ আমি পারবো না। মানে? এ খবর জানা অবধি আমার কেমন যেন ভয় করছে। ভয় কি? মতি তো সঙ্গে যাবি। এই যে মতি, আয় বাবা। আমি সব শুনেছি মা, কিন্তু গোটা ব্যাপারটাই আমার কাছে কেমন যেন রূপকথার মতো মনে হচ্ছে। হয়েছে রূপকথা আবার কিছু? কাল সকালে তোরা দু ভাই একসঙ্গে রওনা হবি। তুই নিজে হাতে ওর সম্পত্তি ওকে বুঝিয়ে দিয়ে তবে আসবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, তুমি যখন বলছো নিশ্চয়ই যাবো। আয় চল। চলুন যুবরাজ, আত্মীয়তা পালন করুন। কি করে বিশ্বাস করি বলো? এত বড় একটা ঘটনা তুমি আমার কাছে লুকিয়ে রেখেছো। তুমি যুবরাজ, এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? কেন কেন তুমি বলনি কেন? এই জবাব দিতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে সাবিনা, আর সে সময় আমার হাতে নেই। মতি ভাই ও মা ঘাটে আমার জন্য অপেক্ষা করছে। এই নাও আমার ডায়েরি, এতে আমার জীবনের সব ইতিহাস, সমস্ত গোপন কথা লেখা আছে। আশা করি এটা পড়লে তুমি সব জানতে পারবে আর বুঝতে পারবে কেন আমি আমার পরিচয় গোপন করেছিলাম। হ্যাঁ, এই ডায়েরিটা খুব সাবধানে রেখো, এটা আর কারো হাতে পড়লে আমার ক্ষতি হতে পারে। আচ্ছা এবার চলি। হ্যাঁ, কি ভাবছিস? ভাবছি ছোটবেলায় বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, আজ দীর্ঘদিন পরে আবার ফিরে যাচ্ছি, কিন্তু বাবার সাথে আর দেখা হবে না। জানি না কে বেঁচে আছেন কে নেই, আর যারা আছেন তারা আমাকে কিভাবে গ্রহণ করবেন। হ্যাঁ রে, আমিও সেই কথাই ভাবছিলাম। দেখ, তুই 14 বছর পর ফিরে যাচ্ছিস, জমিদার বাড়ির লোকজন তোকে কিভাবে নেবে? দেখ, তোকে যদি চিনতে না চায়, যদি স্বীকৃতি না দেয়, ধর যদি প্রমাণ চায়। প্রমাণ আমার আছে। মানে? আমাদের পরিবারের কতগুলো গোপন কথা আছে যা আমি আর বাবা ছাড়া কেউ জানে না। যেমন? যেমন আমার পেটে একটা কালো দাগ আছে। হ্যাঁ, তাতে কি? এটা আমার একটা চিহ্ন। তারপর ধর আমি আঘাত পেলে মা না বলে বাবা বলে চিৎকার করে উঠি। ছেলেবেলায় যখন তোর কান মলে দিতাম, তুই বাবা বাবা বলে চিৎকার করতিস। আরো কিছু? হ্যাঁ, আমি বাঁহাতে লিখি। ঠিক সেদিন পর্যন্ত তোকে আমি ড্যাবলা বলে খেপাতাম। আমার দাগে থেকে তুইও তো লিখতে চেষ্টা করেছিলি। হ্যাঁ, লিখতে অবশ্য এখনো পারি, তবে তোর মতো এত সুন্দর হয় না, এই যা। এইসব গোপন কথা আমি ছাড়া কেউ জানতো না, অথচ মতি ভাইকে আমি সরল বিশ্বাসে সব কথাই বলে দিয়েছিলাম, আর এও বলে দিয়েছিলাম কলিং বেলের সেই গোপন সৃষ্টি জমিদার বাড়ির কোন স্থানে রক্ষিত আছে। নৌকা থেকে নামিয়ে মতি ভাই খুলিয়ে আমাকে এইখানে নিয়ে আসে, তারপর থেকে আমার উপর এই অকথ্য নির্যাতন চালাচ্ছে। এর চেয়ে যদি মরে যেতাম সেও অনেক ভালো ছিল। বুঝতে পেরেছি, সম্পত্তির লোভ আমার নেই। সম্পত্তি আমারই থাকবে, কাগজপত্রে সই না হয় 2 দিন পরেই হবে।
আমি অনেক ভেবে দেখেছি আমার প্রথম কর্তব্য হচ্ছে আমার মরহুম আব্বাজানের শেষ ওয়াদা পূরণ করা। তিনি আপনাকে ওয়াদা করেছিলেন আপনার মেয়ে রেশমাকে তার পুত্রবধূ করবেন। আপনিও ওকে কথা দিয়েছেন রেশমাকে আমার হাতে তুলে দেবেন। হ্যাঁ বাবা, তোমার মরহুম আব্বার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। মেরো না, আর মেরো না, একটু পানি দাও। একটু পানি দাও, পানি খাবো। ওই তো রায়হান, আসুন তুমি। যুবরাজ পানি খাবে। যুবরাজকে মুরগির ট্যাংটাতে একটু ধীরে আনে। হ্যাঁ,
মামা দেখেছো তুমি? হ্যাঁ, এটা নিয়ে তোর ছেলে মাকে দিবি। আচ্ছা, এবার আমি যাই। হ্যাঁ, যাও। এখনো কিছুই আনা হয়নি। এটা দেখছে এনে তো নমুনা মাত্র, আরো বহু জিনিসের অর্ডার দিয়ে যেতে। তা তো বটেই, দেওয়ানজির মেয়ের বিয়ে, আফটার অল একজন যুবরাজের সঙ্গে। আজ রাতে ওই 1 নম্বর। আপনি আমার খেয়ে উঠছেন কেন? এই চিঠি না, পাগল হয়ে যাবো। আরে দারোগা সাহেব যে, আসুন আসুন। দেওয়ানজি সাহেব, শেষ পর্যন্ত আপনাদের কে আসল কে নকলে রহস্য সমাধান হলো। জি আসুন, চলুন। এবার তাহলে আরম্ভ করি। জি, আরম্ভ করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। উকিল সাহেব, এবার তাহলে ভেতরে গিয়ে দুলহানের এজেন্ট নিয়ে আসুন। আসুন আপনারা। মরহুম জমিদার মীর জাহান চৌধুরীর একমাত্র পুত্র মীর মোহাম্মদ রায়হান চৌধুরীর সাথে 1,01,000 টাকা দেন মহারানায় আপনার বিয়ের ধার্য করা হয়েছে। মুসাম্মদ রেশমা বেগম, আপনি কি স্বইচ্ছায় এ নিকাহ কবুল করেন? বলুন কবুল, বলুন কবুল। বলুন কবুল। বিয়ে করতে এসেছি। হ্যাঁ, দে পোলাও কর্মা, চলিয়া কুপ্তা, জানা আসেনি, দহি বিরিয়ানি, কি হচ্ছে? আল্লাহ দেবে, মলাই দেবে, আল্লাহ দেবে, মলাই দেবে, আল্লাহ দেবে, মলাই দেবে, আল্লাহ দেবে, মলাই দেবে, আল্লাহ দেবে, মলাই দেবে। অন্য মেয়ের জায়গা পাও নেই, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। চাচা যান। খামোশ রহো, আমরাই চলে যাচ্ছি। তবে তুই আমাদের অপমান করলি না, সাদর সম্ভাষণ করে মজলিসে বসাবে। জওয়ান চাচা, আপনি কোনে লালপুরি, লালপুরি, নীলপুরি, নীলপুরি, হলুদি, মা কি হলো? মা কি হয়েছে তোর? মা লাল, নীলপুরি, সবুজ পরি, দিনের বাদশা এসেছে। আমি যাবো ওদের সঙ্গে। কি হলো ফকির সাহেব?
ফকির সাহেব, আপনারা যান যান, আমি তাই দেবো। আমার মেয়েকে বাঁচান, টাকা পয়সা যা কিছু চান আমি তাই দেবো। ভালো করে দিতে পারি, তবে এক শর্ত, পরকে ক্ষমা চাইতে হবে। হাত মাওলা, হাত মাওলা, হাত। চাইবে না কেন? নিশ্চয়ই চাইবে। যুবরাজ, মাপ চাও, ফকির বাবাদের কাছে মাপ চাও। চুপ করে আছেন যুবরাজ? একটি মেয়ের জীবন মরণ সমস্যা আর আপনি চুপ করে আছেন? পাগল হয়ে যাব। দেরি করছো যুবরাজ, দেখছো না মেয়েটা কেমন করছে? হাত মাওলা, হাত। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। আমার ভুল হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। পালিয়ে যাচ্ছিল বস। ঠিক আছে, একে বাঁধবার দরকার নেই। সিঁড়ির মুখে দুটো থলে আর একটা ট্রাঙ্ক আছে, ওগুলো নিয়ে তোমরা আস্তানায় চলে যাও। আমি রেশমাকে নিয়ে গাড়িতে আসছি, যাও। ভালোই করেছো, টাকা পয়সা ধন দৌলতের মধ্যে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে মা। আমি তোকে নিজের হাতে মা দুঃখ করে না মা। আমি যে মায়ের কোলে আমি জন্ম নিয়েছিলাম, সেই মায়ের কোলে মাথা রেখে মরতে পারছি, আনন্দ হতে পারে মা।
মেরে ফেলেছে বাবা। এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? পাপের প্রায়শ্চিত্ত হলো বাবা। এই পৃথিবীতে অন্তত সবাই বলবে এক মা তার ছেলের অন্যায়কে প্রশ্রয় দেয়নি, চরম শাস্তি দিয়েছে। নিন দারোগা সাহেব, আমাকে গ্রেফতার করুন। আমি ওকে হত্যা করেছি। কিন্তু কেন? কেন আপনি নিজের হাতে আইন তুলে নিলেন মা? বাধ্য হয়ে তুলে নিতে হয়েছে বাবা। আমাকে গ্রেফতার করুন ইন্সপেক্টর। আমি জানি আপনার মতো মা জগতে খুব বিরল, কিন্তু আইন বড় নির্মম, কাউকেও ক্ষমা করে না। আপনি আসুন আমাদের সঙ্গে। বলুন। আমাকে একটু সময় দেবেন? নিশ্চয়ই। কাঁদিস নে রায়হান, নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না। দেওয়ানজি বলুন। আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। নিশ্চয়ই রাখবো। ওরা দুজন দুজনকে ভালোবাসে। সাবিনা, রেশমা, রেশমা, মা, সেলিম, মা, দেওয়ানজি, আমার শেষ ইচ্ছা আপনাকে রাখতে হবে। আপনার আদেশ অমান্য হবে না। আপনি এক মহান মা, আদেশ অক্ষরে অক্ষরে পালন। আপনাদের কে আসল কে নকলের সমাধান হয়ে গেল। খুদা হাফেজ।